হয়। দেখো লাস্ট যতটা আমরা দেখেছি লাস্ট দিন, সেটা হচ্ছে যে ইএমএফ ইকুয়েশন কত হয় সেটা আমাদের পেজ নাম্বার 2 এ আসো তোমরা সবাই বইয়ের। সেখানে দেখবে যে আমরা ইএমএফ ইকুয়েশন কি হয় সেটা আমরা দেখেছি, যেটা এক্সাক্ট ইকুয়েশন মানে অ্যাকচুয়াল লাইফের ইকুয়েশন নয়, কারণ অ্যাকচুয়াল মোটরের ক্ষেত্রে যা যা চেঞ্জেস গুলো করা হয় সেগুলো আমরা পরে দেখবো, তার ইকুয়েশনটাকে আমরা দেখবো, কিন্তু এটা একটা সিম্পলিফিকেশন, একটা ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন। এবার আমরা তো জানতে পেরেছি যে একটা ইএমএফ ইনডিউসড হবে একটা কন্ডাক্টরের ভেতরে। জানার দরকার যে সেই ইএমএফ এর ডাইরেকশনটা পার্টিকুলার কোন ডাইরেকশন, কোন মাথাটা ধরো কন্ডাক্টরের কোন মাথায় পজিটিভ তৈরি হবে, কোন মাথায় নেগেটিভ, কোন একটা পার্টিকুলার মোমেন্টে। বা আমরা যখন ওটাকে ওই কন্ডাক্টরটাকে এক্সটার্নালি কোনো ভাবে কানেক্ট করব, সার্কিটটাকে কমপ্লিট করব, হয় থ্রু লোড বা থ্রু ওয়্যার, আমরা যখন কানেক্ট করছি শর্ট সার্কিটও করতে পারি, তো সেক্ষেত্রে তো একটা কারেন্ট ফ্লো হবে। ওই কন্ডাক্টরটার যে ইএমএফটা ইনডিউসড হয়েছে তার জন্য একটা কারেন্ট ফ্লো হবে, যাকে ইনডিউসড কারেন্ট বলা হবে। তো ওই ইনডিউসড কারেন্টটার দিক কোন দিকে হবে, মানে ইএমএফ এর কোন মাথাটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ, ঠিক আছে, সেটা আমরা জানতে চাইছি। এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ফ্লেমিংস এর একটা একটা তুমি এটা একটা রুলস বলতে পারো, এটা একটা নিয়ম বলতে পারো, এটা ঠিক সূত্র নয়, এটা হচ্ছে ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুলস। ফ্লেমিংস এর রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড রুলস, এই দুটোই খুব বিখ্যাত রুলস, দুটো দুরকম কন্ডিশনে অ্যাপ্লাই করা হয়। একটা রাইট মানে ডান হাত, আর হচ্ছে লেফট হ্যান্ড মানে বাঁ হাত। সো ডান হাতের একটা রুলস যেটা আর বাঁ হাত রুলস যেটা, সেটা আমরা একটু জেনে নিই কোন কোন জায়গায় অ্যাপ্লিকেবল হয়। যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো কন্ডাক্টর মুভ করছে বা ম্যাগনেটটা মুভ করছে, তখন সেই কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড হয়। যখনই এরকম জেনারেট হচ্ছে কোনো ইলেকট্রিসিটি, সেই ক্ষেত্রে আমরা ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুলস অ্যাপ্লাই করি ফর জেনারেটিং অ্যাকশন। আমি কি বললাম? জেনারেটিং অ্যাকশন, যেখানে ইএমএফ ইনডিউসড হয় সেখানে আমরা ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুলসকে অ্যাপ্লাই করলে আমরা সেই ইনডিউসড ইএমএফ এর ফলে যে কারেন্টটা হবে সেই কারেন্টের ডাইরেকশন আমরা জানতে পারবো। আর লেফট হ্যান্ড রুলস যেটা আছে সেটা হচ্ছে যেখানে একটা ফোর্স ক্রিয়েট হয়, যেটা হচ্ছে মোটরের ক্ষেত্রে হয়, সেটা আমরা পরে আলোচনা করব। যেখানে ফোর্সটা ক্রিয়েট হয়, তৈরি হয়, বা কন্ডাক্টরের ভেতরে একটা মোশন তৈরি হয় বা কন্ডাক্টর একটা ফোর্স অনুভব করে, সেই ক্ষেত্রে ফ্লেমিংস এর আমরা লেফট হ্যান্ড রুলসকে অ্যাপ্লাই করি। তো ওটা মোটর অ্যাকশনের জন্য, তাহলে আমরা বলতে পারি জেনারেটিং অ্যাকশনের জন্য রাইট হ্যান্ড রুলস, আর মোটর অ্যাকশনের জন্য বা মোটরিং অ্যাকশনের জন্য লেফট হ্যান্ড রুলস। তো এবার চলে আসি রাইট হ্যান্ড রুলসটা কি বলেছে। দ্য ডাইরেকশন অফ এ ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ ক্যান বি আইডেন্টিফাইড বাই দিস রুল। তাহলে কি হলো, যে ডাইনামিক্যালি যে ইনডিউসড হয়েছে ইএমএফটা, তার 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 দিকটা কোন দিকে হবে সেটা আমরা বার করতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আমরা চলে যাচ্ছি, দেখো আমরা হাতে একটা ছবিতে চলে যাচ্ছি, জাস্ট মিনিট। সো এখানে দেখো বেসিক্যালি আমরা একটা দেখছি, আমাদের ডান হাতটা দেখতে পাচ্ছি, তোমরাও নিতে পারো। তিনটে আঙুল নেওয়া হয়েছে, একটা থাম্ব, থাম্ব মানে বুড়ো আঙুল, তারপর হচ্ছে আম, ইয়ে সরি এটাকে, আরে এটা মিডিল ফিঙ্গার, আর ফোর ফিঙ্গার, এটাকে ফোর ফিঙ্গার বলা হয়। কি বলা হয়? ফোর ফিঙ্গার বা তর্জনী, বাংলায় বলে তর্জনী বা ফোর ফিঙ্গার। আর এটা হচ্ছে মিডিল ফিঙ্গার, ঠিক আছে, বা মধ্যমা। তাহলে বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা, বা থাম্ব, মিডিল, রাইট ফিঙ্গার্স আর মিডিল ফিঙ্গার্স। এটা রাইট, এটা লেফট ফিঙ্গার্স, আর এটাকে স্মল ফিঙ্গার্স বলা হয় মেবি, হ্যাঁ। তো যাই হোক, তোমরা একটু কারেক্ট করে নেবে। তো এই তিনটে আঙুল নাও তোমাদের হাতের, নিয়ে পরস্পর তিনটে আঙুলকে একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি করে রাখো। দেখো এইখানে আর এটার মাঝখানে, মানে তর্জনী আর মধ্যমা, এই দুটোর মাঝখানে কি আছে? 90 ডিগ্রি। আবার তর্জনী, বৃদ্ধাঙ্গুল, তার মাঝখানেও 90 ডিগ্রি। আবার বৃদ্ধাঙ্গুল আর হচ্ছে এটা, এর মাঝখানে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে পার্টিকুলার, সেই অ্যাঙ্গেলটা কি? 90 ডিগ্রি। তিনটে আঙুলই 90 ডিগ্রিতে অবস্থান করেছে। এইরকম অবস্থায় এই হাতটাকে, তিনটে আঙুলকে তিনটে জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে। সেটা কি? বৃদ্ধাঙ্গুলকে ডাইরেকশন অফ ফোর্স বা ডাইরেকশন অফ কন্ডাক্টর, কন্ডাক্টরটা কোন দিকে মুভ করছে সেটা বোঝা যাচ্ছে। আর বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করছে সেই দিকে কন্ডাক্টরটা কি করছে? মুভ করছে বলে ধরে নেওয়া হবে। আমরা যেহেতু জেনারেটরের ক্ষেত্রে এটা ব্যবহার করছি, তাই কন্ডাক্টরটা যেদিকে মুভ করছে সেই দিকে ডাইরেকশন বোঝানোর জন্য এই বৃদ্ধাঙ্গুল। তর্জনী কোথায় ব্যবহার হবে বা ফোর ফিঙ্গার? ফোর ফিঙ্গার ইউজ হচ্ছে ডাইরেকশন অফ ফিল্ড,
মানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে, সেই দিকে পয়েন্ট করার জন্য, সেই দিক থেকে দেখানোর জন্য এই আঙুলটা, ঠিক আছে। আর আম, যে আমাদের মধ্যমা হচ্ছে বা মিডল ফিঙ্গার, সেটা হচ্ছে ডাইরেকশন অফ কারেন্টকে বোঝাবে বা ইনডিউসড ইএমএফ এর দিকটাকে বোঝাবে, কোন মাথাটা পজিটিভ আর কোন মাথাটা নেগেটিভ। আঙুলটা যে মাথাটা দেখাচ্ছে সেই মাথাটা হচ্ছে, যেদিকে দেখাচ্ছে সেই দিকটা হচ্ছে পজিটিভ, তার উল্টো দিকটা হচ্ছে নেগেটিভ টার্মিনালস তৈরি হবে, ঠিক আছে। তো বা কারেন্টটা কি দেখাবে, যে কন্ডাক্টরের বরাবর যদি আঙুলটাকে ধরি তাহলে কন্ডাক্টরের কোন দিকে কারেন্ট যাচ্ছে সেটাকে দেখাবে। এবার দেখো এটাকে তুমি অ্যাপ্লাই করো, মনে করো যে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টরটা আছে ইয়েলো কালারের, এই কন্ডাক্টরটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে, তাহলে এই আঙুলটা বোঝাচ্ছে যে ডাইরেকশনটা ওইদিকে ধরলাম। আর যদি এটা নিচের দিকে নামতো উপর থেকে, তাহলে এই বুড়ো আঙুলটাকে আপসাইড ডাউন করে ধরতাম, কিন্তু তিনটে আঙুল স্টিল 90 ডিগ্রি আমরা করে রাখতাম, ঠিক আছে। এবার নর্থ থেকে সাউথের দিকে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, আর এইটা কি বোঝায়, তর্জনীটাও বোঝাচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা কোন দিকে যাচ্ছে, তাই সেই হিসেবে আছে দেখো নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। যদি এটা সাউথ এই দিক থেকে আসতো, এইদিকে নর্থ পোল হতো আর এদিকে সাউথ পোল, তাহলে আমরা কি করতাম, এইদিকে ফ্লাক্সটা হতো তার অপোজিটে হতো, তখন আঙুলটাকেও ওইদিকে বেঁকিয়ে দিতাম, ঠিক আছে। তার ফলে এখন দেখো দুটো প্যারামিটারসই মিলে গেছে, এখন কন্ডাক্টরটা উপর দিকে যাচ্ছে, বুড়ো আঙুল সেদিকে আছে, আর ফ্লাক্স যেদিকে যাচ্ছে সেই দিকে কি হচ্ছে, আমাদের তর্জনীয় আছে। তাহলে এই ক্ষেত্রে এখন এটা দেখো এটা প্যারালাল টু, এই আঙুলটা কার সঙ্গে প্যারালাল, এই কন্ডাক্টরের সঙ্গে প্যারালালই আছে, একদিকেই আছে, কন্ডাক্টর যেদিকে সেদিকে। তো এখন বলছে কারেন্টটা কোন দিকে যাবে, এটা এইদিকে যাচ্ছে, তাই না, বেরিয়ে আসছে, তার মানে এই কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা এইখান দিয়ে এদিকে বেরিয়ে আসবে। যদি আমরা কোনো এক্সটার্নাল সার্কিটে কানেক্ট করি কন্ডাক্টরটাকে, তাহলে ইএমএফ এর ক্ষেত্রে পার্টিকুলার এই মাথাটা পজিটিভ মাথা হবে, আর এইদিকে কন্ডাক্টরের এই মাথাটা নেগেটিভ মাথা হবে। ফলে এটাকে এক্সটার্নালি একটা সার্কিট দিয়ে যদি আমরা কানেক্ট করি, সো আমি একটা পেন নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে একটা হলো না এই জায়গাটার জন্য, দেখছি কি করা যায়। মনে করো এটা হচ্ছে আমাদের এই সবুজ কালার, এটা হচ্ছে আমাদের লোড, এটা কানেক্ট করা হয়েছে, তাহলে এই মাথাটা কি হবে, আমাদের এই মাথাটা মাস্ট বি হচ্ছে পজিটিভ হবে, ঠিক আছে। আর এই মাথাটা তখন নেগেটিভ হচ্ছে। সো এই ইএমএফ যেটা ইনডিউসড হয়েছে এর ভেতরে, সরি হ্যাঁ আমি তো জাস্ট মাউস পয়েন্টার দিয়ে করছি, এই যে ইএমএফ এর দিকটাও কোন দিকে হবে, এই ইএমএফ এর ডাইরেকশনটাও ঠিক এই বরাবর হবে, কারণ এই আঙুলটাও দেখো এই দিকেই বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা যদি এখন নিচের দিকে হতো, তাহলে এই আঙুলটাকে, বুড়ো আঙুলটাকে আমরা নিচের দিকে করতাম হাতটাকে ঘুরিয়ে। ওকে, তাহলে আমি এটা ড্রয়িং বোর্ডে চলে আসছি, আমি তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ ভিডিওতে দেখো আমি একটা ছবি এঁকে নিয়ে তোমাদেরকে আমি সেখানে দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট মিনিট। ওকে, সো এসে গেছি আমরা, হাই। দেখো আমি একটা ছবি এঁকেছি, জাস্ট অ্যাডজাস্ট করি। ওকে, তো দেখো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি নর্থ ম্যাগনেট আছে, ওদিকে সাউথ ম্যাগনেট। সো ফ্লাক্স গুলো কোন দিকে যাচ্ছে, নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, ওকে, ফ্লাক্স গুলো যাচ্ছে। এখানে একটা কন্ডাক্টর আছে, দিস ইজ আ কন্ডাক্টর, এক মিনিট। এই কন্ডাক্টরটা দেখো, আমরা ধরে নিচ্ছি যে কন্ডাক্টরটা ওপর দিকে মুভ করছে, আপের দিকে যাচ্ছে, তো কন্ডাক্টরটা কোন দিকে যাচ্ছে, আপের দিকে, তো কন্ডাক্টরের ডাইরেকশন হচ্ছে ওপর দিকে যাচ্ছে, মুভ হচ্ছে ওপর দিকে, ঠিক আছে। ফ্লাক্স গুলো কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে মুভ হচ্ছে, তাকে অ্যারো দিয়ে বুঝিয়েছি, ফ্লাক্স গুলো পার্টিকুলারলি এই ডাইরেকশনে যাচ্ছে, কন্ডাক্টর গুলো হচ্ছে ওপর দিকে, উপর দিকে উঠছে কন্ডাক্টরটা আস্তে আস্তে, আর ফ্লাক্স গুলো যাচ্ছে এদিকে। তো এই দুটোকে আমাদের যে এই যে আঙুল আছে, আঙুলটাকে আমি এইভাবে নিলাম, দেখতে পাচ্ছ। তো এটা বৃদ্ধাঙ্গুল তোমাদের দিকে আছে টুয়ার্ডস ইউ, এটা নিচের দিকে পয়েন্ট করেছে, আর আমাদের যে তর্জনী আছে সেটা এখন তোমাদের দিকে সাইডে দেখতে পাচ্ছ। তো এবার তিনটে আঙুলকে দেখে নাও যে এইভাবে পড়বে, যেভাবে হোক না কেন হাতটাকে, তিনটে আঙুল 90 ডিগ্রি আছে, কারণ কি এটা এটার মাঝখানে 90 ডিগ্রি আছে, সো সরি এটা 90 ডিগ্রি আছে, তো ওকে। সো দেখো এই দুটো 90 ডিগ্রি আছে না, এটা আর এটার মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি করেছে। আবার দেখো এই দুটোকে যদি পার্টিকুলারলি দেখো, এটা আর এই, সরি ও এটাকে দেখতে, হ্যাঁ এইভাবে দেখো, তাহলে এ আর এ 90 ডিগ্রি তৈরি করেছে না, সো প্রত্যেকে একে অপরের সাপেক্ষে কিন্তু 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে, তিনটে আঙুল বা তিনটে অ্যাক্সিসকে বোঝাচ্ছে জানো, ঠিক আছে। তো এখানে বুড়ো আঙুলটা হচ্ছে কন্ডাক্টরের ডাইরেকশনকে বোঝাবে, তর্জনী হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স কোন দিকে যাচ্ছে সেটা বোঝাবে, আর এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশনকে বোঝাবে, ওকে। এখন চলো এটাকে আমরা ছবিতে
ইমাজিন করতে হবে, তুমি সব জায়গায় হাত ঝুঁকিয়ে এরকম দেখতে পারবে না, এটাকে তোমাকে ভেবে নিতে হবে। তোমার হাতটা দিয়ে এটা যদি ওদিকে যায়, এটাকে যদি এদিকে যায় তাহলে কারেন্টটা আছে, তখন ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে ওই জিনিসটাতে এদিকে এদিকে কারেন্ট যাচ্ছে। এভাবে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি কি করবো, ও আছে তো ফ্লাক্স এদিকে যাচ্ছে, আমাদের ক্ষেত্রে ফ্লাক্স এদিকে যাচ্ছে, কন্ডাক্টরটা আপে যাচ্ছে, আপে, কন্ডাক্টর আমার হাতটা উপরে আর আঙুলটা দেখো বোর্ড থেকে বেরিয়ে আসছে। মানে কন্ডাক্টর ছবিটা অ্যাকচুয়ালি এরকম আছে, ছবিটা অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা, কন্ডাক্টরটা যেমন স্ট্রেটই আছে, জিনিসটা আমার তো বেঁকে আছে বলতে, তো আলটিমেট যদি কন্ডাক্টর মুভমেন্ট এরকম হয়, এটা এদিকে গেছে, এটা উপর দিকে কন্ডাক্টর মুভ করছে, তাই এটা মুভের ডাইরেকশন বলছে উপর দিকে যাচ্ছে বলে, আর ফ্লাক্সটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট তখন কোন দিকে, কারেন্টটা আমাদের দিকে বেরিয়ে আসছে, মানে কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টটা তখন এই ডাইরেকশনে যাচ্ছে, মানে এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, কারেন্টটা এইভাবে যাচ্ছে। তার মানে কি বুঝলি মাথাটা পজিটিভ ভাবে নিয়ে দেখো, এটাকে আমরা একটু পাল্টে দিই, বলি যে কন্ডাক্টরটা উপর থেকে নিচের দিকে নামছে, তাহলে হাতটা ফ্লাক্স তো এদিকেই যাচ্ছে, কিন্তু আঙুলটা কোন দিকে যাচ্ছে এখন, তো আঙুলটা নিচের দিকে নেমে আসবে কারণ কন্ডাক্টর নিচের দিকে নামছে। তো এখন দেখো এটা পার্টিকুলারলি বোর্ডের দিকে গিয়ে ঠেলা মেরেছে, এই আঙুলটা বোর্ডের দিকে গিয়ে ঠেলা মারছে, মানে কি হচ্ছে যে কারেন্টটা এদিকে যাচ্ছে, তখন কারেন্টের দিকটা তখন কি হচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে। বুঝতে পারলে, এইভাবে আমরা হাতের থ্রু আমরা সেই জায়গাটাকে অ্যাপ্লাই করে আমরা দেখাতে পারবো যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কি কি হচ্ছে। আরেকটা অপশন দেখি আমরা বরঞ্চ ভালো হবে এটা। ধরো এটা নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে, তাহলে ফ্লাক্স অবশ্যই কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, একদিক ফ্লাক্স। এখন আমাদের একটা কন্ডাক্টর আছে ছোট্ট, এই কন্ডাক্টরটা ফ্রন্ট থেকে দেখছি আমরা, আর সাইড থেকে দেখছি না, এটা সাইড থেকে দেখছি না, এটা ফ্রন্ট থেকে দেখছি, এক্স্যাক্টলি। এখন মনে করো যে এই কোন দিকে যাচ্ছে, উপর দিকে মুভ করছে, কন্ডাক্টরটা উপর দিকে যাচ্ছে, কন্ডাক্টরটা স্ট্রেটলি কাট করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই ফ্লাক্সগুলোকে কাট করতে 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 যাচ্ছে। এখন অ্যাপ্লাই করি, আচ্ছা ফ্লাক্স কি এদিকে যাচ্ছে, এই আঙুলটা তো ফ্লাক্স কে বোঝায়, এদিকে যাচ্ছে না, ঠিক অপোজিটে যাচ্ছে, তো আমি এদিকে চলে আসলাম, ফ্লাক্স ওদিকে যাচ্ছে, ঠিক আছে, কন্ডাক্টর উপর দিকে যাচ্ছে, তো উপর দিকে, উপর দিকে ধরলাম। আর এটা কি দেখাচ্ছে, ডটের এখানে ধরলে পরে দেখতে পাচ্ছি যে এই ডটের মাধ্যমে এই আঙুলটা যদি এইখানে ধরি, দেখতে পাচ্ছি ঢুকে যাচ্ছে, কারেন্টটা ঢুকে যাচ্ছে, মানে কি এখানে ঢুকে গেলে আমরা সেই কারেন্টটাকে কি বলি, যে কারেন্টটা তারের মধ্যে ঢুকে যাচ্ছে সেটাকে ক্রস কারেন্ট বলি, পেছন দিক থেকে দেখতে পাচ্ছি সেখানে ক্রস কারেন্ট বলি। ওকে, আমি মনে করো যেখানে খুশি যে কোনো পজিশনে থাকুক না কেন কন্ডাক্টরটা, কন্ডাক্টর এখানে আছে, এবার এটা নিচের দিকে নামছে, কন্ডাক্টর কি হলো, মোশনটা নিচের দিকে, এর নিচের দিকে নামছে। আমরা অ্যাপ্লাই করি, ফ্লাক্স কোন দিকে আছে, ফ্লাক্স এদিকে, কন্ডাক্টর নিচের দিকে নামছে, উপরে এইভাবে দেখতে পাবো, একটু ধরার একটা মুশকিল হচ্ছে। সো আলটিমেটলি বুঝতে পারছি কিনা জানি না, এইটা নিচের দিকে নামছে আঙুলটা আমার, এই বুড়ো আঙুলটা, এটা ফ্লাক্সের দিক বোঝাচ্ছে, এই আঙুলটা, তো এটা ফ্লাক্সের দিকে আছে, নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, ফ্লাক্সের দিকে আছে। তখন দেখো পার্টিকুলারলি আঙুলটা দেখাচ্ছে যে বোর্ড থেকে বেরিয়ে আসছে, বোর্ড থেকে আঙুলটা বেরিয়ে আসছে, এটা স্ট্রেট আছে আঙুলটা, তোমরা বুঝতে পারছো না হয়তো, স্ট্রেট আছে, ঠিক আছে আঙুলটা, তার মানে এখান থেকে কারেন্টটা বেরিয়ে আসছে আমার দিকে, তাহলে এটা এখানে একটা ডট কারেন্ট আছে। সেইভাবে আমরা বলতে পারি যে এখানে ক্রস কারেন্ট না ডট কারেন্ট, আমরা সেটা বুঝতে পারলাম। যে কারেন্টটা তারের ভিতরে এন্ট্রি নাই, মানে আমি তোমাকে বোঝাই, হয়তো তোমরা জানো যেটা যদি একটা তার হয়, এই তারের ভিতরে যদি কারেন্ট পাস করে, তাহলে এটা যেহেতু আমরা সাইড থেকে দেখছি, আমরা ইজিলি একটা ছবিতে এইভাবে আঁকতে পারি যে কারেন্টটা আইদার এই দিকে যাচ্ছে, মানে মনে করো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে বি থেকে এর দিকে যাচ্ছে, বা হয়তো কারেন্ট যদি উল্টো দিকে যায় তাহলে আমরা কি বলতে পারবো যে এ থেকে বি দিকে যাচ্ছে, আমি ইজিলি ইন্ডিকেট করতে পারলাম। বা আমরা অ্যারো চিহ্ন দিয়েও বোঝাতে পারি, ভিতরে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে বোঝালাম, বা অপোজিটে গেলে অপোজিটে। কিন্তু যখন তারটাকে আমরা সামনে থেকে দেখবো, ধরো এটা সামনে থেকে দেখছি, ফ্রন্ট থেকে দেখবো, তো তখন কি আমরা মেবি তারটাকে রিপ্রেজেন্ট করি পেনটা দিয়ে। তো দেখো এখন পেনটাকে তোমরা পাশ থেকে দেখছো, ইজিলি বলতে পারবে যে এই দিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে না এই দিক থেকে এদিকে, পারছো তো। কিন্তু মনে করো যে এখন এটা তোমার ফ্রন্ট থেকে দেখছো, সো অ্যাকচুয়ালি যদি তুমি বুঝতে পারো আমার ক্যামেরা এটা কেমন দেখতে লাগছে, সার্কেল দেখতে লাগছে। এবার মনে করো যে এই মাথা থেকে এই দিক থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তো এখন এদিকে যাচ্ছে কারেন্টটা, কন্টিনিউয়াসলি আমি সেই দিকে হাতটা রাখছি। তোমরা এখন যদি দেখো তাহলে কি দেখবে, তোমরা ফ্রন্টে দেখলে কি মনে হবে তোমাদের দিকে, সরি এটা একদম ফ্রন্ট থেকে দেখলে পরে তোমাদের কি মনে হবে যেন কারেন্টটা তোমাদের দিকে বেরিয়ে আসছে না। সো এই বেরিয়ে আসা কারেন্টটাকে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা ডট চিহ্ন দিই। আর যদি ধরো আমি একই দিকে হাত রাখছি, ঠিক আছে, কন্টিনিউয়াসলি এদিকে কারেন্ট যাচ্ছে, সো এখন দেখো আমি
কন্টিনিউয়াসলি তোমাদের দিয়ে ঘুরে দিলাম, তাহলে কি হচ্ছে এখন কারেন্টটা দেখে তোমাদের কি মনে হচ্ছে না এই তারের ভিতরে ঢুকে যাচ্ছে না এন্ট্রি নিচ্ছে না কারেন্টটা, এই তারের মধ্যে এন্ট্রি নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো যে এটা হচ্ছে ক্রস কারেন্ট। তো যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তারটা একদম ফ্রন্ট থেকে দেখছি, তার জন্য তারটাকে সার্কেল মতো দেখতে হবে বা স্কোয়ার বক্স দেখতে হবে, যেরকম শেপের কন্ডাক্টর সেরকম সেটা। যদি কারেন্টটা এর মধ্যে ঢোকে তাহলে আমরা ক্রস দিয়ে বোঝাবো, যদি এখান থেকে কারেন্টটা বেরিয়ে আসে তাহলে আমরা ডট সিম্বল দিয়ে বোঝাবো। ঠিক আছে, তো ফ্লেমিংস এর রুলসটাকে এইভাবে অ্যাপ্লাই করতে হয়। আপাতত আমি এই জায়গাটা রাখছি, ঠিক আছে, আমি আবার ফিরে আসছি আমাদের অ্যানিমেশনস বা ভিডিওতে। তো আমি নেক্সট কিছু ইমেজ দেখি। হ্যাঁ, সো এখান থেকে এক্সিট করে যাই। ওকে, এই ছবিগুলো আমরা আগেই দেখেছি তাই না? দেখো আমি এই ছবিগুলো সব শেয়ার করে দেবো আজকে তোমাদের সঙ্গে, অসুবিধা নেই। ম্যাগনেটিক ফিল্ড, এই দেখো এই ছবিতে দেখো কি বুঝিয়েছে, যে থামটা কি বলছে, মোশন অফ দ্য কন্ডাক্টর, দেখেছো? কন্ডাক্টরটা কোন দিকে গতিশীল সেটা বোঝাচ্ছে। ফোর ফিঙ্গার, ফোর ফিঙ্গারটা বোঝাচ্ছে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে ধরবো। আর মিডল ফিঙ্গার যেটা আছে সেটা ইনডিউসড কারেন্ট, কারেন্টটা কোন দিকে ডাইরেকশন সেদিকে বোঝাচ্ছে। ওকে, এইখানে ওরা দেখো এই ছবিতে ওরা অ্যাপ্লাই করেছে জিনিসটাকে। দেখো এখানে একটা কন্ডিশনস আছে, তারটা নিচের দিকে নামছে, সেই ক্ষেত্রে কারেন্ট কোন দিকে, তুমি হাতটা দিয়ে ধরে দেখো তারটা দিয়ে নিচের দিকে নামে, আর তারটা নিচ থেকে উপর দিকে উঠছে এই কন্ডিশনে, সেক্ষেত্রে কারেন্টের দিকটা কোন দিকে হবে তোমরা অ্যানালিসিস করতে পারবে এইভাবে। এই ডান হাত থেকে এটা এটা বাঁ হাতের ছবি দেখিয়ে ফেলেছে ভুল করে, তো তুমি ডান হাতের ইয়ে করবে, ঠিক আছে? যেহেতু এখানে ইলেকট্রিসিটি ইনডিউসড হচ্ছে তাই এখানে আমরা কি করব, রাইট হ্যান্ড রুলসকে অ্যাপ্লাই করব। আচ্ছা, এই জিনিসটা হয়তো ভুলে যাবে যে মোটর এফেক্ট আর জেনারেটিং এফেক্ট কোন এফেক্টে কোন সুইচ, মানে সরি সুইচ কি বলছি, আচ্ছা, ডান হাতের নিয়ম আর বাঁ হাতের নিয়ম কোনটা কোথায় অ্যাপ্লাই হবে সেটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেখানে ইনডিউসড হচ্ছে ইলেকট্রিসিটি সেখানে হচ্ছে রাইট হ্যান্ড রুলস। এটা মনে রাখবে কি করে, আমরা জেনারেটরে তো ইলেকট্রিসিটি তৈরি হয়, এবং খেয়াল করো জেনারেটর আমরা কোন হাত দিয়ে ঘোরাই, ডান হাত দিয়ে। সো এইটুকু জিনিস তোমরা মাথায় নিয়ে আসবে যে ট্রান্সফর্মার ভেতরেও সেকেন্ডারি কয়েলে ইলেকট্রিসিটি ইনডিউসড হয় তাই না, সেখানে তো প্রাইমারি কয়েল থেকে ম্যাগনেট তৈরি করে আর সেকেন্ডারি তে একটা ইএমএফ ইনডিউসড হয়। সেক্ষেত্রে সেকেন্ডারি কয়েলে যদি আমরা রুলসটাকে অ্যাপ্লাই করতে যাই, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলসকে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু ওখানে জেনারেট হচ্ছে ইলেকট্রিসিটি সেকেন্ডারি কয়েলে বা ইনডিউসড হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, কি ধরবো যে ওখানে যেহেতু জেনারেটিং অ্যাকশন হচ্ছে তাই জেনারেটর আমরা ডান হাত দিয়ে চালাই, তাহলে রাইট হ্যান্ড রুলস অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আর মোটরিং অ্যাকশন হলে সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড রুলসকে অ্যাপ্লাই করব। তো আলটিমেট আমাদের এইটুকু হচ্ছে এইখানে ছিল। তাও এখানে আমরা 18 মিনিট ক্রস করে ফেলেছি ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুলস বুঝতে গিয়ে। যাই হোক, এই কথাটাকে এখানে বলা হয়েছে আর কিছুই না, তুমি ইন্ডিভিজুয়ালি ইয়ে করতে পারবে। এবার আমরা নেক্সট টপিকে চলে আসছি আজকে। সেটা হচ্ছে যে টাইপ অফ ডিসি জেনারেটরস। তো ডিসি জেনারেটরসকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এক্সাইটেশনের উপরে নির্ভর করে। দেখো, the type of DC generator is determined by the manner in which the field excitation is provided, মানে ফিল্ডকে এক্সাইট করা। আচ্ছা, ফিল্ডটা কোথায় আছে আমরা যদি ছবিতে দেখে নিই, যে আমরা জানি যে পোল সিস্টেম যেটা আছে, এই যে পোলের সঙ্গে কয়েল ফিল্ড ওয়াইন্ডিং করা আছে, এই যে পোলটা কোথায় লাগানো থাকে, এই ফ্রেমের ভেতরে, বাট ইয়কের সঙ্গে লাগানো থাকে, কানেক্ট করা থাকে, তার মাঝখানে কি থাকে, তার মাঝখানে হচ্ছে আর্মেচার থাকে। সো এরকম একটা ছবি কোথাও আছে দেখছি আমার কাছে, না এখানে তো নেই, এক মিনিট জাস্ট মিনিট, কমপ্লিট ছবি আমাদের হলে খুব ভালো হবে তাই না? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি না কেন, আগের দিনের যে ছবিগুলো দিয়েছে ওখানে তোমরা ভালো করে বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ ঠিক আছে, এই আর্মেচারটা কি হয়, ওই ফিল্ডের মাঝখানে থাকে, পোলগুলো যে সেই পোলের মাঝখানে থাকে, মাঝখানে থেকেই ঘোরে জিনিসটা, ঠিক আছে? সেখানে দেখো এই যে এখানে একটা পোল, ছোট পোল, ছোট অনেকগুলো পোল আছে, এখানে পোল আছে, সো পোলস, ঠিক আছে? একটা সরু ইন্টারপোলস আছে, ইন্টারপোল আলাদা জিনিস, এখন জানার দরকার নেই, সব মোটরে থাকে না। আর এখানে বড় পোলটা হচ্ছে মেন পোল, সেই পোলের মাঝখানে আর্মেচার থাকে, যে আর্মেচারটা ঘোরে, ঠিক আছে? তো এই পোলগুলো পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে হয়নি, আমরা কি বানিয়েছি, ইলেকট্রোম্যাগনেট, তাই তো? সেখানে ইলেকট্রিসিটি দিতে হবে।
এবার যদি আমরা বাইরে থেকে ইলেকট্রিসিটি দিই এই ফিল্ডকে যদি আমরা বাইরে থেকে দিই তখন তাকে আমি বলবো মানে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। যদি আমরা বাইরে থেকে কোনো সাপ্লাই দিই, হয়তো 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি বা 48 ভোল্টের কোনো ব্যাটারি সিস্টেম বানালাম, বা আলাদা কোনো জেনারেটর থেকে বা আলাদা কোনো সোর্স থেকে আমরা কি করছি, ফিল্ডকে এক্সাইট করছি, ফিল্ডকে আলাদাভাবে ইলেকট্রিসিটি দিচ্ছি, দিয়ে ফিল্ডটা ম্যাগনেট তৈরি করছে। তাহলে এই যে ফিল্ডকে ইলেকট্রিসিটি দিলে ফিল্ড যে ম্যাগনেট তৈরি করে, এটাকে এক্সাইটেশন বলা হয়, ঠিক আছে, এক্সাইট করা বলে। তো ফিল্ড এক্সাইটেশন হচ্ছে, তো বাইরে থেকে দিলে পরে তখন সেপারেটলি এক্সাইটেড বলা হয়, আর সেই ক্ষেত্রে সেই জেনারেটরটাকে বলা হবে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। আর সেলফ এক্সাইটেড জেনারেটর মানে কি, যখন আমরা ফিল্ডটা তার আর্মেচারে যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সেখান থেকে নিচ্ছি। কি বললাম, ফিল্ডটা তার ইলেকট্রিসিটিটা কোথা থেকে পাচ্ছে, যে আর্মেচারের ভেতরে তো মেনলি ইলেকট্রিসিটিটা ইনডিউসড হয়, তৈরি হয়, সেটাই আমরা পরবর্তীকালে বাইরে নিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র চালাই, জেনারেটরের সঙ্গে অন্যান্য জিনিসকে লাগাই, কানেক্ট করি। তো ওটা কোথায় তৈরি হয়, আর্মেচারে। সো আর্মেচারে একটা ইনডিউসড হয় ইএমএফ, সো আর্মেচারে ইনডিউসড ইএমএফ থেকে আমরা লাইনটা নিয়ে কি করলাম, ফিল্ডে দিলাম, ফিল্ড তখন পেলাম। কিন্তু এই ধরনের মোটরের ক্ষেত্রে শুরুতে তো কোনো থাকে না, এবার ঘোরাচ্ছি, ও তো কোনো ম্যাগনেট তৈরি করেনি, তাহলে আর্মেচারে কোনো ইলেকট্রিসিটি তৈরি হবে না, যতই ঘোরায় না কেন, তাহলে কি হবে না, আর্মেচারে কোনো ইনডিউসড হবে না ইএমএফ, কারণ তখনও ফিল্ডটা এক্সাইট হয়নি। কিন্তু সেলফ এক্সাইটেড জেনারেটরের ক্ষেত্রে এটা হয় না, তারা নিজে থেকে এক্সাইট হতে পারে, কারণ প্রত্যেকটা পোলের মধ্যেই কম বেশি একটু করে ম্যাগনেটিজম থেকে যায়, অবশিষ্ট থেকে যায়, খুব সামান্য পরিমাণ ম্যাগনেটিক প্রপার্টিজ থেকে যায়। তো এটাকে বলে রেসিডুয়াল ম্যাগনেটিজম। সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে তার পোলে যখন সাপ্লাই না দিলেও তাকে হালকা পরিমাণ হলেও কি থাকে, একটা ম্যাগনেটিজম প্রপার্টিজ থেকে যায়, কারণ তাকে প্রথমে একবার যখন ম্যাগনেট তৈরি করা হয়েছিল তখন তাতে কি হয়, তাতে একটা পার্মানেন্টলি একটা ম্যাগনেট তাতে কিছু না কিছু পরিমাণ থেকে যায়, কিছুটা ফ্লাক্স তাতে অবশিষ্ট থেকে যায়। একে বলে হচ্ছে রেসিডুয়াল বা অবশিষ্ট রেসিডুয়াল ম্যাগনেটিজম বা চুম্বকত্ব, অবশিষ্ট চুম্বকত্ব, মানে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকে। এবার তার মাঝে যে আর্মেচারটা ঘোরে, তখন ওই রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য আর্মেচারের ভিতরে সামান্য ভোল্টেজ হয়ে যায়, সেই ভোল্টেজটাই আবার কি হয়, ফেড হয়েছে ফিল্ডে, ফিল্ড কয়েল আরেকটু এক্সাইটেড হয়, ঠিক আছে। এবার ফিল্ড কয়েল একটু এক্সাইটেড হলে আর্মেচারে আবার একটু বেশি ভোল্টেজ বাড়ে, আবার আর্মেচারের ওই বেশি ভোল্টেজটা আবার ফিল্ডে যায়, আবার ফিল্ডটা একটু বেশি এক্সাইটেড হয়, এই করতে করতে দুজনের আর্মেচারের ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে থাকছে, ফিল্ডের এক্সাইটেশন আস্তে আস্তে বাড়তে একটা পয়েন্টে গিয়ে ফিল্ডও স্যাচুরেটেড হয়ে পড়ে, ফিল্ডও থেমে যায় এক্সাইটেশনটাকে, মানে ফিল্ড এর থেকে বেশি আর এক্সাইটেড হয় না, আর আর্মেচারেও তখন একটা স্টেবল ভোল্টেজ চলে আসে। সো স্টার্টিং এ আস্তে আস্তে ভোল্টেজটা বাড়তে ফুললি ভোল্টেজে যায়। তাই কোনোদিন কোনো জেনারেটরের সঙ্গে, ডিসি জেনারেটরের সঙ্গে যদি আমরা একটা বাল্ব বা একটা লোডকে লাগিয়ে রাখি, তাহলে দেখবো যে বাল্বটা আস্তে আস্তে গ্লো করতে করতে ফুললি ব্রাইটনেস চলে যাচ্ছে। কিন্তু ওইটুকু ট্রানজিয়েন্ট টাইমে আমরা অন্য কোনো লোড লাগাই না, যতক্ষণ না স্টেবল একটা আউটপুট দিচ্ছে। তো যদি আমরা বাইরে থেকে সাপ্লাই দিই ফিল্ডে, তখন তাকে আমরা সেপারেটলি এক্সাইটেড বলবো, সেপারেট মানে পৃথকভাবে, বাইরে আলাদাভাবে। আর যদি নিজের আর্মেচারের থেকেই ইলেকট্রিসিটি নিয়ে তার ম্যাগনেটটা এক্সাইটেড হয় বা ম্যাগনেটটা তৈরি করে, তখন তাকে সেলফ এক্সাইটেড বলা হবে। এবার সেলফ এক্সাইটেড টাইপ মোটরস 3 ধরনের, সেটা আমরা জানি, শান্ট টাইপ হতে পারে, সিরিজ টাইপ হতে পারে, আর কম্পাউন্ড টাইপ হতে পারে। শান্ট, সিরিজ আর কম্পাউন্ড, এই 3টে মোটর নিয়ে আমরা আজকে এখন একটু ড্রয়িং বোর্ডে চলে যাই, সেখানে গিয়ে আমরা দেখি যে কি বলছে একে। দেখো, সেপারেটলি এক্সাইটেড মোটর সম্পর্কে যা লেখার এখানে লেখা হয়েছে, আমি যা যা বললাম সেটাই আপাতত এখানে লেখা হয়েছে। সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে কি হয় না, এই যে ও আচ্ছা, সার্কিটটা কিভাবে আঁকতে হয় আমি সবই দেখাচ্ছি, তাহলে চলো যদি আমি ড্রয়িং বোর্ডে আসি, ওখানে বেশি ভালো হবে। ওকে, এসছি সবাই আমরা, জাস্ট মিনিট হবো। মোটর ফ্রন্ট থেকে দেখছি, এটা আমাদের দুটো পোল,
আচ্ছা, পোলের মাথায় এই ছোট ছোট পিসগুলো কি হবে? পলসু। পলসুর কাজটা কি হয়? এটা এখানে একটা আর্মেচার কাজ না, কি মাঝখানে একটা সেম সাইজের খুব খুব কম গ্যাপের একটা আর্মেচার আছে, বলি দিলাম না আর্মেচার। এবার আর্মেচার দেখো ফিজিক্যালি কোনো কন্ট্যাক্ট নেই, আর্মেচারটা পুরো গ্যাপ আছে সামান্য, এটাকে এয়ার গ্যাপ বলে। এই গ্যাপটা কতটা হয়? খুবই সামান্য, ঠিক আছে? 1 mm ও হয় না, তার থেকেও কম হয়। আজকের যুগে তো মেশিনিং প্রক্রিয়া এত ভালো, আমরা এত অ্যাকুরেট বানাতে পারি, ফলে এই গ্যাপটা খুবই কম হয়, আমরা দেখতে পাই না, কিন্তু একটা ছোট এয়ার গ্যাপ আছে। আর আমাদের যদি কমা মেশিন হয় সেখানে অনেকটা বেশি গ্যাপ, সেটা ইজিলি ধরা পড়ে, কিন্তু ভালো মেশিনের ক্ষেত্রে সবসময় গ্যাপ খুব কম হয়, ঠিক আছে? ওটা এয়ার গ্যাপ বলে। তো ওই গ্যাপে যদি এই পোল্টটা না লাগাতাম, তাহলে একটা জিনিস দেখিয়ে দিই বলো। ধরো এটা সে আর্মেচার, এখানে পোলটা আছে, এরকম এরকম একটা পোল আছে, পোলে কিছু ওয়াইন্ডিং করা আছে, দিয়ে দুটো তার বেরিয়ে গেছে। এখানে যদি আমরা সাপ্লাই দিই প্লাস আর মাইনাস, তাহলে এর মধ্যে যেটা কারেন্ট যাবে কয়েলের ভেতর দিয়ে, দিয়ে এটা ম্যাগনেট তৈরি হবে পার্টিকুলার পোলটা। এবার দেখো এর ক্ষেত্রে কি হতো, এই জায়গাতে ইউনিফর্মলি ম্যাগনেটটা যেত, এটাও তো আয়রন কোর, আর্মেচারটা আয়রন দিয়ে তৈরি, তাই ওর ভিতরে ম্যাগনেট ঢুকে যাচ্ছে। কিন্তু এই সাইডের দিকে গুলো কি হতো, সাইডের দিকে গুলো অনেক লং পথ নিয়ে ঢোকার চেষ্টা করতো। তো এই জায়গায় ম্যাগনেটিক ফ্লাক্সটা আলাদা টাইপের হয়ে গেল, এই জায়গার ফ্লাক্স গুলো ডিফারেন্ট শেপের। যদি এটাকে একটু বড় করি, জুম করে নিয়ে আসছি জিনিসটাকে, এই জায়গাটাকে আমি জুম করছি, এখানে দেখি, জুম করে দেখি, দেখতে পাচ্ছি জুম করেছি এই জায়গাটাকে, ওইটুকুকে জুম করে দেখছি যে আমাদের পোলটা, পোলের এখানে তো ইউনিফর্ম লাইন, কিন্তু শেষে এজের দিকে কি হতো, এজের দিকে অনেক কার্ভ হয়ে যেত জিনিসগুলো, এখানে আনইউনিফর্ম হয়ে যেত এই জায়গাটা, ম্যাগনেটিক ফ্লাক্স গুলো আর ইউনিফর্ম শেপে নেই। এটা একটা প্রবলেম তৈরি করতো, আলাদা টাইপের ভোল্টেজ ইনডিউস হয়ে যেত, সেক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে। তাই আমরা কি করি, আমরা সেই জায়গায় একটা পোলসু লাগিয়েছি, পোলসু দুমাথাটায় দেখো এর সঙ্গে কার্ভটা সেম কার্ভের দিকে করে থাকে, ফলে সব জায়গায় কি হয়, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। তোমাদের মনে হবে কেন হচ্ছে স্যার এরকম, একটু ভালো করে বলুন, একটু ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে এখানকার দূরত্ব অনেক বেশি, কিন্তু এই সেন্টার থেকে এই জায়গার পয়েন্টের দূরত্বটা অনেক কম। যদি আরো কাছে এনে দেখায়, দেখো এবার বুঝতে পারছো, এখানকার এই থেকে এখানকার দূরত্ব বেশি, এয়ার গ্যাপটা বেশি, এখানে এখানে এয়ার গ্যাপ বেশি, কিন্তু এই মাঝখানে মিডল পয়েন্ট বা এই সমস্ত জায়গাগুলোতে এয়ার গ্যাপ কম। তো ডিফারেন্ট এয়ার গ্যাপ আছে, ফলে ম্যাগনেটিক ফ্লাক্সকে বেশি দূরত্ব অতিক্রম করতে, বেশি বাধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো এই জায়গায় ডিস্টর্টেড হয়, ঠিক আছে? তাই আমরা পোল যুক্তি লাগাই। এটা যদি তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে পড়তে হবে। মনে করো একটা টু পোল মোটর, এখানে ফিল্ডে একটা ওয়াইন্ডিং করা আছে, কয়েল জড়ানো আছে, এই কয়েল থেকে দুটো তার বেরোবে, দিয়ে এই কয়েলগুলো এক, তো এখানে তারটা ঢুকেছে, এখানে কিছুটা পেঁচিয়ে তারপরে নিচের দিকে পেঁচিয়ে আমরা বার করে নিলাম। তো এই দুটো পয়েন্টটা না কি বলবো, এই দুটো পয়েন্টকে বলবো যে ফিল্ড, ফিল্ড কয়েল বা ফিল্ড বলি, বা ফিল্ড ওয়াইন্ডিং বলি, ঠিক আছে? সো জাস্ট আ মিনিট, 1 মিনিট, হ্যাঁ বাবা, ঠিক আছে। তো এটাকে ফিল্ড বলি আমরা, ঠিক আছে? আর এখানে আমাদের মাঝখানে কি আছে, আর্মেচার, যে আর্মেচারে প্রত্যেকটা স্লটের ভিতরে অনেক কন্ডাক্টর বসানো আছে, অনেক কন্ডাক্টর থাকে। এই কন্ডাক্টর গুলো কি হচ্ছে, এখানে সেন্টারের দিকে একটা কমিউটেটর আছে, কমিউটেটরটাকে তো ওইভাবে দেখাতে পারি না আমরা ছবিতে, তাই ছবিতে আমরা এইভাবে দেখাই, পিস 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 করা। এই কন্ডাক্টরের মাথাগুলো কমিউটেটরের সঙ্গে কানেক্ট হয়ে থাকে, এটা ফ্রন্ট থেকে দেখছি বলে এরকম মনে হচ্ছে। তো এই যে ছোট 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 পিস 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 চাকা চাকা মতো একটা কমিউটেটর, কমিউটেটর থেকে কমিউটেটরের সঙ্গে দুটো কার্বন গ্যাস বাইরে থেকে কানেক্ট থাকে। মনে করলাম এই দুটো আমাদের কার্বন গ্যাস, কমিউটেটর টাচ হয়ে আছে,
এই কার্বন ব্রাশ গুলোকে কার্বন ব্রাশ হোল্ডার ধরে রেখে দিয়েছে, দুটো কার্বন ব্রাশ। তো এই দুটো কার্বন ব্রাশ যদি আমরা সাপ্লাই দিই তাহলে কি হবে, ইলেকট্রিসিটি যাবে, কিন্তু আমরা সাপ্লাই দিই না। ও এটা মোটর নয়, এটা জেনারেটর। তো আমরা কি করি, এখান থেকে আউটপুট দিই, এই কার্বন ব্রাশ থেকে তো আউটপুট পার্ট নিয়ে আসি। তো এই দুটো হচ্ছে আর্মেচারের আউটপুট পয়েন্ট, ঠিক আছে। এই জিনিসটাকে সবসময় আমরা এটা করি না, আমরা তার একটা সিম্বল তৈরি করেছি এই দুটোকে রিপ্রেজেন্ট করার জন্য। ফিল্ডকে রিপ্রেজেন্ট করার জন্য ফিল্ডে দুটো পয়েন্ট বেরিয়েছে, ফিল্ডে দুটো পয়েন্ট বেরিয়েছে। আর এখানে কি আছে, এখানে হচ্ছে আর্মেচার, তারও দুটো পয়েন্ট বেরিয়েছে, দুটো কার্বন ব্রাশ বেরিয়েছে। তাতে যদি পরে যদি 4 পোল হয়, 4 পোল হলে তাতে 4টে কার্বন ব্রাশ থাকে, কিন্তু পরস্পর অপোজিট দুটো কার্বন ব্রাশকে শর্ট করে একটা পয়েন্ট বার করা হয়, তাহলে সেই ক্ষেত্রেও আর্মেচার থেকে দুটো পয়েন্টই ফাইনাল বেরোবে। ফিল্ডে মাল্টিপলস ওয়াইন্ডিং থাকতে পারে, কিন্তু তাও আমরা দুটো পয়েন্ট বার করি, ঠিক আছে। আর যেটা কম্পাউন্ড মোটর, সেই মোটরের ক্ষেত্রে আলাদা আলাদা অন্য টার্মিনাল আছে, আমরা জেনে নেবো সেটা পরে। আগে আমরা এখন জাস্ট সিম্পলিফিকেশনটা বুঝলাম, যে দুটো পোল আছে, তাতে ওয়াইন্ডিং করা আছে, সেই দুটো ওয়াইন্ডিং পরপর একই ওয়াইন্ডিং, বেসিক্যালি এটা আলাদা কোনো ওয়াইন্ডিং না, একটাই ওয়াইন্ডিং এর একটা অংশ আর কি, এদিকে কিছুটা অংশ আছে, ওদিকে কিছুটা অংশ আছে, ঠিক আছে। তো ওটা হচ্ছে ফিল্ড। আর আর্মেচার থেকে দুটো কার্বন ব্রাশ দিয়ে দুটো লাইন বাইরে বেরিয়ে আসে, এটা আমরা বাইরে বার করে নিয়ে চলে যাই আমাদের কাজের জন্য। এই দুটো পয়েন্টে দুটো তার দিয়ে বাইরে চলে আসে, যেখানে আমরা আউটপুটটা পাই তার সঙ্গে আমরা কোনো একটা ল্যাম্পকে কানেক্ট করি, কোনো একটা ল্যাম্প কানেক্ট, যেটা এটা ঘুরলে পরে ঘুরছে, টিং, লাইটে চলে গেল, ঠিক আছে, যদি ঘুরে আর কি। তো এই দুটো জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করছি কিভাবে, দেখো আমরা ফিল্ডকে রিপ্রেজেন্ট করি একটা ইন্ডাক্টরের মতন করে, একটা কয়েল করে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফিল্ড। এটা কি ফিল্ড, ফিল্ড ওয়াইন্ডিং বলতে পারো, ফিল্ড কয়েল বলতে পারো, বা ফিল্ড সিম্পল ফিল্ড বলতে পারো। তো এটা ফিল্ড, ফিল্ডের দুটো টার্মিনাল, বুঝতে পারলে, সিম্বল তৈরি করছে। আর আর্মেচারের ক্ষেত্রে এটা একটা গোল ভাবে দেখায়, যেহেতু আর্মেচার ঘুরে, আর তার দুটো মাথায় কার্বন ব্রাশ, তো চার চৌকো করে দুটো কার্বন ব্রাশকে রিপ্রেজেন্ট করতো, যে আর্মেচারের সাথে দুটো কার্বন ব্রাশ টাচ হয়ে আছে। কার্বন ব্রাশ দুটো কিন্তু ফিক্স থাকে, আমাদের আমাদের যে ফিড বডি তার সঙ্গে ফিক্স থাকে, একটা হোল্ডার দিয়ে ধরে রাখা হয়, কার্বন ব্রাশগুলোকে ধরে রাখা হয়, ঠিক আছে। মেবি আমার কাছে একটা কার্বন ব্রাশ আছে, সামথিং কোথাও একটা আছে কার্বন ব্রাশ আর কার্বন ব্রাশ হোল্ডার, আমি পরে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো ওকে, জাস্ট আ মিনিট। এই দেখো দুটো কার্বন ব্রাশ, এটা একটা কার্বন ব্রাশ, ঠিক আছে, পিকটেল কার্বন ব্রাশ বলে, বা শুধু ব্রাশও বলতে পারো, গ্রাফাইট দিয়ে তৈরি হয় বা কার্বন, সে ডিফারেন্ট কম্পোজিশন আছে, সেটা তৈরি হয়। এই দুটো কার্বন ব্রাশ কি হয়, কম্পিউটারের গায়ে এইভাবে দাঁড়িয়ে থাকে। আর এখানে মনে করো আমার হাতটা হচ্ছে একটা হোল্ডার, আমি যাকে এইভাবে ধরে রেখে দিয়েছি, এইভাবে পার্টিকুলারলি ধরে রেখেছি, আমাদের সামনে থেকে বেরিয়ে আছে, আমি এটা পুশ করতে পারছি। তো এটা থাকলো বেসিক্যালি, আমি এই কার্বন ব্রাশ দুটোকে একটা হোল্ডার দিয়ে ধরে রেখে দিই ওর গায়ে টাচ করে, ঠিক আছে। আর খুব গরম লাগছে, আর আমার ক্যামেরাটা খুব ভালো নেই, ঠিক আছে, এই ল্যাপটপের ক্যামেরা তো, ওর জন্য অতটা ভালো ভিডিও হচ্ছে না। কিছু উপায়ও নেই, এখন আমরা করতে থাকি, অনেকটা বেঁচে গেছে। তো এটা রিপ্রেজেন্ট করছে আর্মেচারকে, আর তার সঙ্গে দুটো কার্বন ব্রাশ, যতগুলো কার্বন ব্রাশ থাকুক না কেন তাকে আমরা এই দুটো কার্বন ব্রাশ দিয়ে দেখাই, কারণ ফাইনালি সমস্ত কার্বন ব্রাশের মধ্যে কানেকশন গুলো করে করে কিছু পেয়ার আছে, তাদের জুড়ে জুড়ে আমরা ফাইনালি দুটো মাথায় পাই, তাই দুটো কার্বন ব্রাশ দিয়ে দেখাই, তাই আর্মেচারকে এইভাবে রিপ্রেজেন্ট করা, দ্যাট ইজ দ্য আর্মেচার। তাহলে এটা হয়ে গেল ফিল্ড, এটা হয়ে গেল আর্মেচার। দেখো মোটরের ভেতরে এই দুটো জিনিসই থাকছে, ফিল্ড ওয়াইন্ডিং আছে আর আর্মেচারেও কিছু ওয়াইন্ডিং আছে। ও আচ্ছা, আমার সাদা চকটা কোথায় গেল, আমি পাচ্ছি, হ্যাঁ পেয়েছি, হয়ে গেল। তো এটা একটা আর্মেচার, এটা একটা ফিল্ড। এবার মনে করো এটা হচ্ছে একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। সেপারেটলি এক্সাইটেড, তাহলে একে আমরা বাইরে থেকে এক্সাইট করবো, এখানে একটা সুইচ আছে, সুইচটাকে দিয়ে অন করবো, তখনই এই ব্যাটারি থেকে, এটা ব্যাটারি, ব্যাটারি থেকে ইলেকট্রিসিটিটা গিয়ে ফিল্ডকে এক্সাইট করবে, আর ফিল্ডে যতটা ভোল্টেজ এই ব্যাটারি ততটা ভোল্টেজেরই, ঠিক আছে।
সো এটা সেপারেটলি এক্সাইট করলাম, বাইরে থেকে দিলাম, এই ম্যাগনেট তৈরি করলাম। এবার আর্মেচারটা থেকে একটা শ্যাফট বেরিয়ে এসেছে, শ্যাফট। এই শ্যাফটকে আমরা কোনো ইঞ্জিন দিয়ে, কোনো গরু ছাগল ভেড়া ইভেন তোমাদেরকে দিয়ে ঘোরালাম, ঠিক আছে, তোমরা হাত দিয়ে ঘোরাচ্ছ, বা কোনো উইন্ড হচ্ছে, উইন্ডের ফলে যে ব্লেড আছে সেই ব্লেডটা ঘুরছে, সেই ব্লেড থেকে আমরা এই জেনারেটরটাকে ঘোরাচ্ছি, ফলে এই শ্যাফটটাকে ঘোরাচ্ছি, শ্যাফটটা কোনো না কোনো দিকে টুইস্ট করছে, ঠিক আছে, মনে করে এটা ঘুরছে কোনো একটা ডাইরেকশনে। তো তখন এই দুমাথায় কি হবে, একটা ইলেকট্রিসিটি তৈরি হবে, সেটাকে আমরা বাইরের দিকে নিয়ে নিব, নিয়ে আমরা কি করবো, আমরা এর সঙ্গে একটা সুইচ লাগালাম, এটাকে লোড করলাম, লোডটাকে এই সুইচটা অন করলে কানেক্ট করে দিতে পারলাম। তো এখান থেকে একটা কারেন্ট হয়তো ফ্লো করবে, সার্কিট দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে, আমরা ইলেকট্রিসিটি পেলাম, এইভাবে জেনারেট করে নিলাম। আর যেই ফিল্ডকে কেটে দেবো, অফ করে দেবো, তখন ওখানে ইলেকট্রিসিটি জেনারেট হওয়া বন্ধ করে দেবে, যতই ঘোরায় না কেন। আর কারণ এটা এক্সাইটেড নেই, ফিল্ড ম্যাগনেট তৈরি করছে না, ফলে এই আর্মেচারে কোনো ইলেকট্রিসিটি ইনডিউসড হবে না বা তৈরি হবে না। ওকে, সো এটা সম্পূর্ণ ছিল হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এবার আমরা চলে যাবো সেলফ এক্সাইটেড। সব মোটরে এই দুটো জিনিস থাকছে আমাদের। ও একটা জিনিস বলার ছিল যেটা আমি ভুলে গেলাম, সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ক্ষেত্রে ফিল্ডের ক্ষেত্রে নাম লেখা হয় F1 একটা মাথা, অন্য একটা মাথাকে লেখা হয় F2, ঠিক আছে, ফিল্ডকে F1 F2 দ্বারা সূচিত করা হয়। আর আর্মেচারের টার্মিনালগুলোকে কি বলা হয়, একটা টার্মিনালকে বলা হয় A1 আর একটা টার্মিনাল A2। আর্মেচার জন্য A1 আর A2 ব্যবহার করা হয়, ঠিক আছে, আর ফিল্ডের জন্য F1 F2, কার সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এবার আমরা চলে আসছি সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেড মানে নিজের থেকে নিজেকে যে হচ্ছে এক্সাইট করতে পারে, ঠিক আছে, নিজে থেকে নিজের ভেতরে যে ম্যাগনেট তৈরি করতে পারে, এমন এক ধরনের জেনারেটর। দেখি কি করে পারে, কি করে পারে, মনে আছে কারোর? আমি কি বলেছিলাম যে যে জেনারেটর গুলো নিজে থেকে নিজের ভিতরে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে, তার কারণ হচ্ছে তাদের যে পোল, সেই পোলগুলোতে কিছু না কিছু পরিমাণ অবশিষ্ট চুম্বকত্ব থেকে গেছে। আমার কথাটা আমি ল্যাগ করছে না? ক্যামেরাতে বুঝতে পারছি, একটু অডিওর সঙ্গে না, ক্যামেরা স্লো হচ্ছে তার জন্য, মেবি ওটা রেকর্ডিং এর সময় ঠিক হয়ে যাচ্ছে। যাই হোক, তো সেলফ এক্সাইটেড জেনারেটর গুলোর পোলে কিছু না কিছু অবশিষ্ট ম্যাগনেট থেকে যায়, যাকে কি বলে রেসিডুয়াল ম্যাগনেটিজম। কি বলে? অবশিষ্ট চুম্বকত্ব, রেসিডুয়াল ম্যাগনেটিজম। এই অবশিষ্ট চুম্বকটাই প্রথমে কি করে, আর্মেচারের ভিতরে একটা হালকা ভোল্টেজ তৈরি করে, সে 20-30 ভোল্ট, ধরো 240 ভোল্টের একটা জেনারেটর ডিসি, তাহলে 20-30 ভোল্ট তৈরি করে। সেই 20-30 ভোল্টটাই কি হয়, আর্মেচার থেকে লাইনটা ফিল্ডে দেওয়া থাকে, ফলে ওই 20-30 ভোল্টের জন্য ফিল্ডে যায়, ফিল্ডটা একটু এক্সাইটেড হয়, ফলে ফিল্ডে ম্যাগনেট বাড়ে, সেই ম্যাগনেটের জন্য আবার আর্মেচারে অতিরিক্ত ভোল্টেজ বিল্ড আপ করে। সে এবার ধরো 60 হলো, সেই 60 ভোল্টটা আবার ফিল্ডে গেল, দিয়ে ফিল্ডটা আরো এক্সাইটেড বেশি হলো, দিয়ে কি হলো, তাতে ধরো 100 ভোল্ট তৈরি হলো। এই করে করে ভোল্টেজ বাড়তে 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 গিয়ে জেনারেটরটা কি হয়, ফিল্ডটার ম্যাগনেট হতে হতে ফিল্ডের একটা ক্যাপাসিটি তো আছে, ফিল্ডে তো অতিরিক্ত চুম্বক ধরে নিতে পারবে না, স্যাচুরেট হয়ে যাওয়ার ব্যাপার থেকে ফিল্ডটা স্যাচুরেট হয়ে গেল, ফিল্ডে আর বেশি হলো না, বা হয়তো ফিল্ডে কোনো একটা মেকানিজম আছে, ফিল্ডে আমরা আগে থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রেখেছি যে সে তার বেশি আর কারেন্ট যেতে দিচ্ছে না ফিল্ডে, ফলে ফিল্ডের এক্সাইটেশন থেমে গেল, ওর থেকে বেশি হচ্ছে না, ভোল্টেজ বেড়েছে কিন্তু কারেন্ট বাড়লো না, মোটামুটি থেমে গেল, ফলে ওই ভোল্টেজটাতে গিয়ে জিনিসটা স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে সেলফ এক্সাইটেড জেনারেটর। কিন্তু সেলফ এক্সাইটেড জেনারেটরকে তিন ভাগে ভাগ করা হয়, সরি, তিন ভাগে ভাগ করা হয়: শান্ট, সিরিজ, কম্পাউন্ড। শান্ট, সিরিজ, কম্পাউন্ড। আবার কম্পাউন্ড জেনারেটরকে অনেক টাইপের কানেকশন হয়, লং শান্ট, শর্ট শান্ট, আবার কিউমুলেটিভ কম্পাউন্ড আর ডিফারেনশিয়াল কম্পাউন্ড। সো আলাদা আলাদা ভাগ আছে, আমরা সব কটা বোঝার চেষ্টা করব। খুব সোজা, খুবই সোজা, খুবই সোজা। কারণ যদি ফিল্ড ওয়াইন্ডিংকে নিয়ে আমরা ডাইরেক্টলি আর্মেচারের সঙ্গে প্যারালালি কানেক্ট করে দিই, কি বললাম, প্যারালালি কানেক্ট করা, ঠিক আছে, তখন আমরা তাকে কি বলবো, শান্ট।
তখন সেলফ এক্সাইটেড মোটরই, কিন্তু সবাই হচ্ছে সেলফ এক্সাইটেড জেনারেটর। আর সেলফ কথাটা বলবো না, সেপারেটলিটা আগে বুঝে গেছি, এখন সেলফ নিয়ে আলোচনা হচ্ছে। সেলফের মধ্যেও যদি কেউ বলে শান্ট জেনারেটর, SHUNT, শান্ট, জেনারেটর। আচ্ছা, শান্ট জেনারেটর, শান্ট মানে কি হবে? শান্ট মানে একটা প্যারালাল পথকে বোঝায়। তো আমরা ফিল্ডটাকে প্যারালাল নিয়ে গিয়ে আর্মেচারের সঙ্গে লাগিয়ে দিচ্ছি, ডাইরেক্টলি কানেক্ট করে দিচ্ছি, তখন তাকে আমরা কি বলি? শান্ট জেনারেটর বলি। তো এই ক্ষেত্রে এই যে ফিল্ডের সঙ্গে কানেক্ট করলাম এই মাথাটাকে মানে সরি আর্মেচারের সঙ্গে কানেক্ট করে দিলাম। তো এটা হয়ে গেল, দিয়ে এই দুটো আউটপুট হয়ে গেল। এখানে এই আউটপুটটাকে নিয়ে গিয়ে আমরা লোডের সঙ্গে কানেক্ট করলাম। লোড মেবি লাগাতে পারি না পারি, আমরা এটুকু নাও দেখাতে পারি। তো এই দুটো ফাইনাল টার্মিনেশন হলো, মোটরের বাইরে এই দুটো টার্মিনাল বেরিয়ে আসছে, এই দুটো নিয়ে গিয়ে আমরা কি করবো? একটা মাথা প্লাস একটা মাথা মাইনাস হবে। এবার কোনটা প্লাস কোনটা মাইনাস হবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি, যে এই জেনারেটরের ভিতরে ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুলস অ্যাপ্লাই করে বলতে পারবো যে কোন দিকে কোন মাথাটা পজিটিভ কোন মাথাটা নেগেটিভ। হয়তো মেবি এই মাথাটা পজিটিভ তৈরি হলো কোনো একটা মুভমেন্টে, তখন এখানে নেগেটিভ তৈরি হবে, তাহলে এই মাথাটা ফাইনালি পজিটিভ, মাথাটা ফাইনালি নেগেটিভ হবে। ওকে, বা এটা যদি উল্টো হয় তাহলে এটা ভাইস ভার্সা উল্টো হবে। টার্মিনাল, এটা হচ্ছে ফাইনাল টার্মিনাল, ফাইনাল টার্মিনাল। আর এই দুটো হচ্ছে আর্মেচারের পয়েন্ট, আর্মেচার থেকে বেরিয়েছে। এই দুটো হচ্ছে ফিল্ডের পয়েন্ট। তো এইভাবে যদি কানেক্ট করে দিই, ফিল্ডকে প্যারালালি কানেক্ট করেছি, হচ্ছে এটা প্যারালাল কানেকশন হয়েছে। তো হ্যাঁ, প্যারালালি কানেক্ট করেছি আর্মেচারের সঙ্গে, তাই একে বলা হয় শান্ট জেনারেটর। কি বলে? শান্ট জেনারেটর। অনেকটা হয়ে যাচ্ছে, আমি আপলোড করতে পারবো কিনা জানি না আজকে, কালকে আমি আপলোড করতে পারি তোমাদের ভিডিওটা। ও ভিডিওটা বানানো হয়েছিল, শেষ হয়নি, আজকে আবার এটা অন্য একটা ভিডিও বানাচ্ছি, তো আজকে দুটো ভিডিও আসবে। এই ক্ষেত্রে মোটরের ফিল্ডকে নাম দেওয়া হয়েছে হচ্ছে E1, আর এটাকে বলা হচ্ছে E2, E1 E2। সো শান্ট জেনারেটরের ক্ষেত্রে মার্কিংটা হয় কি ই নাম দিয়ে, E1 E2। আর এফটা কোথায়? ফিল্ডেরকে এফ বলেছিলাম, F1 F2, ওটা কখন? ওটা সেপারেটলি এক্সাইটেড মোটরের জন্য। এটা কিন্তু বিআইএস এর রুল, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, বিআইএস এইভাবেই আমাদেরকে বলে দিয়েছে যে ক্যাপিটাল লেটার দিয়ে সেটাকে লিখতে হবে, সাফিক্স মানে পায়ের গোড়ায় একটা লেটার দিতে হবে, 1 2 3 করে আইডেন্টিফাই করবে। ফার্স্ট টার্মিনালকে 1 দিলাম, সেকেন্ড লাস্ট টার্মিনালকে 2, বা মিডিলে অন্যান্য নাম্বার দিলাম, বা স্টার্টিংটাকে একটা করে দিলাম নাম, এন্ডিং এর আরেকটা নাম দিলাম। এটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, বিআইএস, তারা আমাদেরকে বলেছে। সো বিআইএস এর মতে শান্ট কম্পাউন্ড, শান্ট মোটরের ফিল্ডকে E1 E2 এইভাবে সূচিত করতে হয়। আর্মেচারের ক্ষেত্রে সেই এগেন সেম A1 A2। আচ্ছা, তোমরা মনে করো না যে সবসময় E1 এর সঙ্গে A1 কে কানেক্ট করতে হয়, তা নয়, আমরা ডিফারেন্ট কানেকশনও করতে পারি, হয়তো রেজাল্ট আলাদা হবে, হয়তো পোলারিটি চেঞ্জ হয়ে যেতে পারে, সেগুলো আমরা পরে জানবো কোনটা ভাবে কি কানেক্ট করতে হবে। সেটা রিয়েল লাইফের একটা এক্সাম্পল, তখন দেখতে হবে যে কোনটার সঙ্গে কি কানেক্ট করলে কি হয়। ঠিক আছে, আমরা এমন নয় যে আমরা এখানে E2 এখানে E1 করতেই পারি, এটা ভুল নেই কোথাও। এটা শান্ট জেনারেটরে এইভাবে কানেকশন হতে পারে, বা A1 A2 টার্মিনাল মাথাও পাল্টে যেতে পারে। তো এটা ছিল হচ্ছে আমাদের শান্ট জেনারেটর। শান্ট কেন না, এর ফিল্ড ওয়াইন্ডিংটাকে এর সঙ্গে শান্ট মতন করে লাগানো হয়, শান্ট মানে প্যারালাল লাগানো হয়েছে আর্মেচারের সঙ্গে, তাই এটা শান্ট জেনারেটর। এবার আমরা দেখবো হচ্ছে সিরিজ জেনারেটর। সিরিজ জেনারেটর খুব সোজা, তার মানে বোঝা যাচ্ছে যে ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং সিরিজে আছে, তাকে সিরিজ জেনারেটর বলছে। সিরিজ জেনারেটর কেন? সিরিজে আছে তারা, ঠিক আছে, শ্রেণীতে আছে, একটার পর একটা আছে। সিরিজ 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 ধারাবাহিক থেকে আছে, হ্যাঁ ধারাবাহিক। দেখো এটা কি রিপ্রেজেন্ট করছে? আমাদের আর্মেচার, আর এটা হচ্ছে আমাদের ফিল্ড। কিন্তু এখন আমরা এইখানে এনে দেখালাম, পাশে আঁকলাম না, ওখানে দেখালাম, আর আমরা এটাকে সিরিজে কানেক্ট করবো। তো এই হচ্ছে আমাদের সিরিজ জেনারেটর। সিরিজ জেনারেটর মানে ফিল্ড ওয়াইন্ডিংটা আর্মেচার ওয়াইন্ডিং এর সঙ্গে বা আর্মেচারের সাথে সিরিজে আছে, তাই এটাকে হচ্ছে সিরিজ জেনারেটর বলে। আর এই ক্ষেত্রে ফিল্ডটাকে আমরা কি লিখি? এই ফিল্ডটাকে আমরা ফিল্ড শুধু না লিখে আমরা লিখি সিরিজ ফিল্ড।
ক্ষেত্রে আমরা কি লিখি? শান্ট ফিল্ড। ফিল্ড শুধু না লিখে শান্ট ফিল্ড লিখি। এটার ক্ষেত্রে আমরা এই ফিল্ডটাকে কি লিখি? ফিল্ড মানে যে ম্যাগনেট তৈরি করে, পোলের গায়ে এই কয়েলটা জড়ানো থাকে, ঠিক আছে? এটা সিরিজ ফিল্ড। এখানে কিছু কিছু জিনিস খেয়াল করার, সিরিজের ক্ষেত্রে আমরা না ওয়াইন্ডিং এর বেশি পাক দেখাই না। শান্টের ক্ষেত্রে আমরা শান্ট যখন এঁকেছিলাম, তোমরা একটু খেয়াল করে দেখো, এরকম ভাবে এঁকেছিলাম না, অনেকগুলো পাক দিয়েছি। আসলে শান্টের ক্ষেত্রে অনেক বেশি পাক থাকে। আর সিরিজ যেটা হয়, সেই সিরিজে পাক সংখ্যা কম হয়, মোটা তার হয়, পাক কম হয়, অল্প পাক থাকে। সিরিজের যে কয়েলটা হয় সেটা অল্প থাকে, তাই এখানে অল্প দিয়ে দেখা হয়, 1 থেকে 2খানা লুপ দেখানো হয়, তার বেশি দেখানো হয় না, ঠিক আছে? সো দ্যাট ইজ এ সিরিজ, কারণ সিরিজে কানেক্ট আছে। আর শান্ট মানে, যদি এইভাবে কানেক্ট থাকতো তাহলে একটা কি বলতাম আমরা? শান্ট। শান্ট ফিল্ড এইভাবে আছে, শান্ট জেনারেটর। আর এবার যখন দিয়েছি তখন এটাকে বলেছে সিরিজ জেনারেটর। হয়ে গেল। তো সিরিজ আর শান্ট বুঝে গেল। আচ্ছা, সিরিজের ক্ষেত্রে টার্মিনালের মার্কিংটা কি হবে? সিরিজের ক্ষেত্রে সিরিজ ফিল্ডকে D1 D2 এই দ্বারা সূচিত করতে হয়। D1 D2, একটা মাথাকে D1 নাম রাখলাম, আর একটা মাথা তখন কি হবে? D2। আর আর্মেচারের জন্য এগেন A1 A2, তো মেবি এটাকে A1 আর এই নিচের মাথাটাকে A2 নাম রাখলাম। এইভাবে কানেক্ট করতে হবে এমন কোনো ব্যাপার নেই, হয়তো আর্মেচারের মাথা আলাদা হতেই পারে। এখানে হচ্ছে A1, সরি A2, এখানে A1, এরকম হতে পারে কানেকশন। তো সেটা কি হবে সেটা দেখতে হবে, কিন্তু আলটিমেট এরা সিরিজেই কানেক্ট হয়েছে, তাই এটা সিরিজ জেনারেটর হয়ে গেল। তাহলে মজার জিনিসটা দেখো, তোমরা শান্ট জেনারেটর জেনে গেলে, সিরিজ জেনারেটর জেনে গেলে, এবার হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড জেনারেটর দু টাইপের হয়। কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটর মানে, কম্পাউন্ড মানে কি? মিশ্রণ। অ্যাকচুয়ালি কম্পাউন্ড মাল্টিপল জিনিস যাতে আছে, মানে এক কথায় সিরিজ ফিল্ডও আছে, শান্ট ফিল্ডও আছে, দুটোই আছে, এমন একটা জেনারেটরকে কি বলে? কত সোজা না? শান্ট বুঝলাম, শান্ট ফিল্ড আছে, আবার সিরিজ ফিল্ডও আছে, সো দুটো ফিল্ডই আছে বোথ, তখন তাকে কম্পাউন্ড বলি। কম্পাউন্ড। কম্পাউন্ডার যে মাল্টিপলস কাজ করে ডাক্তারের জন্য বা লোকের জন্য, তখন কম্পাউন্ডার, সেরকম কম্পাউন্ড জেনারেটর, যেটা দুটো জিনিস আছে, সিরিজ ফিল্ডও আছে, শান্ট ফিল্ডও আছে, ব্যাস সেটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর, আর কিছুই না, ঠিক আছে? তাহলে সিরিজ ফিল্ড একটা শান্ট ফিল্ড থাকলেই তাকে আমরা কি বলি? দুটো ফিল্ডই আছে। কোথায় আছে? ওই সেম পোলে আছে। পোলে একটা সিরিজের ফিল্ডও ওয়াইন্ডিং আছে, আবার শান্ট ফিল্ডের ওয়াইন্ডিংও আছে। দুটো ওয়াইন্ডিং আলাদা আলাদা আছে, কিন্তু একই পোলের ভিতরে দুটো ওয়াইন্ডিংই রাখা আছে। সো এমন ইয়েকে আমরা কি বলি? কম্পাউন্ড জেনারেটর। এবার এই যে কানেকশনটা সিরিজ আর শান্ট কিভাবে কানেক্ট হবে সেটার উপরে বেসড করেই আমরা তাকে ডিফারেন্ট নাম বলেছি। আমাদের আর্মেচার, তাই তো, এতে কি আছে? একটা সিরিজ ফিল্ড আছে, একটা শান্ট ফিল্ড আছে। তাহলে এই তিন রকম জিনিস এতে আছে, আর্মেচার আছে, শান্ট ফিল্ড আছে, সিরিজ ফিল্ড আছে। এবার এদেরকে কানেক্ট করি। সিরিজ তো আর্মেচারের সঙ্গে সিরিজেই কানেক্ট হবে, হলো, হয়ে ফাইনাল দুটো মাথা বেরোবে, টার্মিনাল হলো। আর শান্ট ফিল্ডে কিভাবে লাগাবো? আর্মেচারের সঙ্গে গিয়ে লাগাবো, নাকি আর্মেচার আর এই উপরে পয়েন্টে লাগাবো? দুটোই করতে পারি। দ্যাটস এ শান্ট। সিরিজ ফিল্ড, আর্মেচার, শান্ট ফিল্ড। দেখো শান্টটাকে নিয়ে কি করেছি, আর্মেচার আর সিরিজ এই দুটোকে প্রথমে পরপর লাগিয়ে নিয়েছি, যে দুটো মাথা বেরিয়েছে সেই মাথার সঙ্গে শান্টটাকে লাগিয়েছি। সো শান্টটা ডাইরেক্টলি আর্মেচারের সঙ্গে যায়নি, আর্মেচার থেকে অনেক দূরে গেছে, তাই এটাকে বলে লং শান্ট। বুঝতে পারলে? শান্ট কয়েলটা ডাইরেক্টলি আর্মেচারের সঙ্গে কানেক্ট হয়নি, কি হয়েছে? আর্মেচার থেকে সিরিজ কয়েল হয়ে, দেখো আর্মেচারের থেকে
সিরিজ কয়েলটা যেটা আছে সেটা কানেক্ট হওয়ার পরে যে দুটো মাথা তৈরি হয়েছে সেই মাথার সঙ্গে শান্ট আছে, তাই অনেক দূরে আছে, আর্মেচার থেকে অনেক দূরে আছে, তাই এটাকে লং শান্ট বলে। এটাকে কি বলে? লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। ঠিক আছে, লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। তাহলে শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর কি? কিছুই না, সিম্পল জিনিস। শান্টটাকে আর্মেচারের সঙ্গে কানেক্ট করলাম ডাইরেক্টলি, আর্মেচারে যে ইনডিউসড হচ্ছে ভোল্টেজ তার সঙ্গে ডাইরেক্টলি যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? লং শান্ট আর থাকবে না, তখন এর নাম বলা হবে হচ্ছে শর্ট শান্ট। শর্ট মানে ছোট, ছোট শান্ট। শান্টটা কি হচ্ছে? আর্মেচারের কাছাকাছি আছে, তাই এটা শর্ট শান্ট। আর শান্টটা যদি আমি দূরে গিয়ে কানেক্ট করতাম তখন তাকে লং শান্ট। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড মোটর যেখানে সিরিজ আছে, সিরিজ ফিল্ড আছে, শান্ট ফিল্ড আছে, তাই দুটো ফিল্ডই আছে, তাই কম্পাউন্ড বলে। আর শান্টটা এর কাছাকাছি থাকলে পরে তখন তাকে শর্ট শান্ট বলে। শান্টটা যদি এই মাথা আর ওই দূরে যদি কানেক্ট থাকে তখন তাকে লং শান্ট বলে। ব্যাস, এই হচ্ছে কম্পাউন্ড মোটরের মেন দুটো ভাগ, লং শান্ট, শর্ট শান্ট। আর কিউমুলেটিভ আর ডিফারেন্সিয়াল এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করবো। আজকে অনেক বড় হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি সবার ভালো লাগলো। প্রত্যেকটা মোটর সম্পর্কে জেনেছো তোমরা, এটা তোমাদের পেজ নাম্বার দেখে নাও। ওকে, সো পেজ নাম্বার দেখো 6 থেকে শুরু হয়ে যাচ্ছে, 6 থেকে পরপর প্রত্যেকটা কানেকশন। আচ্ছা, লং শান্ট আর শর্ট শান্টের ক্ষেত্রে নাম্বারিংটা আমি একটু দেখিয়ে দিই 1 মিনিট তাহলে। হ্যাঁ, সো ওটা তো আমি বলতে ভুলে গেলাম, নো প্রবলেম, দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো তাহলে এই ক্ষেত্রে নাম্বারিংটা কি হবে, মানে টার্মিনালের মার্কিং কি হবে? A1 A2, এটা ফিল্ড ওয়াইন্ডিং, E1 E2 E1 E2, আর এটা সিরিজ D1 D2, এই দুটো মাথার নাম। আর ফাইনালি এই দুটো এখান থেকে বেরিয়ে আসছে, টার্মিনেশন হচ্ছে ফাইনাল টার্মিনাল ওটা। ঠিক আছে, ওই ফাইনাল টার্মিনালে কি হয়, আমরা কোনো লোড লাগাই। ওটা একটা সুইচটাকে অন করলাম, দিয়ে লোডে দিতাম, দিয়ে আমরা লোড বলতে ওটার সঙ্গে কোনো মোটর থাকতে পারে, ওটার সঙ্গে কোনো অ্যাপারেটাস যে কোনো কিছু হতে পারে, যেরকম লাইট হতে পারে, যা খুশি, হিটিং এলিমেন্ট হতে পারে, যা খুশি, জেনারেটরের সঙ্গে যা লাগাবো সেটা হচ্ছে এই লোডের দিকে থাকবে। ঠিক আছে, এইভাবে কানেকশনটা হয়। তো আশা করি বাবা বুঝতে পারলে তোমরা সবাই। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই আস্ক করবে, কোশ্চেনে আমাকে পাঠাবে লিখে, বা বইটা পড়বে। 6 নম্বর পেজ থেকে চলো দেখে নি। দেখো পেজে এখানে সব পরপর বলা আছে। ওকে, সো আলটিমেট এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ, আজকে এইটুকু তোমরা দেখে নাও। আর কি কি আছে আমরা পরের দিন তো মোটামুটি সব। এই দেখো টার্মিনাল মার্কিংটা দেখানো আছে, ফিগার নাম্বার 28, পেজ নাম্বার 8। এখানে বলা আছে দেখো বিআইএস, বিআইএস স্ট্যান্ডার্ড, এ দেখো টার্মিনাল মার্কিং অফ দ্য ডিসি মেশিন অ্যাজ পার শর্ট, এটা অ্যাজ পার বিআইএস, বিআইএস দেখেছো? তো বিআইএস যেভাবে মার্কিং গুলো করতে বলেছে সেইভাবে একটু দেখে নেবে তোমরা এটাকে। ও দেখো সব কিছু এখানে দেখানো হয়েছে, শুধু এই পোর্শনটা বাকি থাকলো, ডিফারেন্সিয়াল অ্যান্ড কিউমুলেটিভ। কম্পাউন্ড জেনারেটরের আরো দুটো ভাগে ভাগ করা যায়, ডিফারেন্সিয়াল মোডে আছে না কিউমুলেটিভ। লং শান্ট, শর্ট শান্ট যাই হোক না কেন তার মধ্যেও আবার দুটো দুটো করে ভাগ হয়, একটা ডিফারেন্সিয়াল মোড হতে পারে বা কিউমুলেটিভ মোড, আবার শর্ট শান্টেও ডিফারেন্সিয়াল কিউমুলেটিভ যা খুশি কানেকশন হতে পারে। ফলে আলটিমেট কম্পাউন্ড জেনারেটরকে মোট 4টে ভাগে ভাগ করা যেতে পারে। দেখো এই কম্পাউন্ড জেনারেটর তার ফাইনাল 1টা 2টো 3টে 4টে, লং শান্ট কিউমুলেটিভ, লং শান্ট ডিফারেন্সিয়াল, শর্ট শান্ট কিউমুলেটিভ, শর্ট শান্ট ডিফারেন্সিয়াল। ঠিক আছে, সো এটা একটু 4টে একটু মুখস্থ করে নিও, মাথায় প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, বাট আলটিমেট তোমার পরে অভ্যস্ত হয়ে উঠবে। কানেকশনস গুলো তোমরা দেখতে থাকো বইয়ে, কেউ কোথাও যদি না বুঝতে পারো আবার কোশ্চেন করবে। সো আজকে আপাতত এইটুকু পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ।